সুপ্রিয় ডক্টরবৃন্দ, আসসালামু আলাইকুম। মাস্টার ফিজিশিয়ান পড়ছিলাম জিপির পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান। গতকাল আপনাদের সাথে আমি ছিলাম কার্ডিওলজির পার্ট 1 নিয়ে। আজকে আমি কার্ডিওলজির পার্ট 2। এখন লাইভে না? রাইট। দ্যাট মিন্স মানে বাকি অংশটুকু আজকে আপনাদের সাথে একটা ডিসকাশন, একটা আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় ডক্টরবৃন্দ, আসসালামু আলাইকুম। মাস্টার ফিজিশিয়ান পড়ছিলাম জিপির পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান। গতকাল আপনাদের সাথে আমি ছিলাম কার্ডিওলজির পার্ট 1। আজকে গতকাল আমি শুরু করার আগে একটু ইন্ট্রোডাকশন দিতে চাই। গতকাল অনেকেই প্রশ্ন করেছিলেন যে ট্রাইমেটাজিনের কোনো রোল রয়েছে। হ্যাঁ, অবশ্যই রোল রয়েছে। ট্রাইমেটাজিন, রেনোলাজিন, নিকোরান্ডিল এগুলোর রোল অবশ্যই রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে সেকেন্ড লাইন ড্রাগস। আপনি ধরেন আমাদের ফার্স্ট লাইন ফাইটার কারা? ফার্স্ট লাইন ফাইটার হচ্ছে ডক্টরস। ডক্টররা যখন ফেল করবে তখন হয়তো সেকেন্ড লাইন ফাইটারদেরকে ফিল্ডে নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভূত হবে। তখন হয়তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিংবা যারা এখনো ডক্টর হন নাই, ফিফথ ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট, এদেরকেও নিয়ে আসার প্রয়োজন লাগতে পারে পরিস্থিতিতে। ট্রাইমেটাজিনের ব্যাপারটা হচ্ছে ওইরকম। বাজারে যেটা ট্রাইমেটামার, ইনটিমেটামার, মেটাকারডামার এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। যখন আমাদের বিটা ব্লকার, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নাইট্রোগ্লিসারিন এই ড্রাগস গুলো যখন ফেল করবে, তারপরেও যখন সিমটম কন্ট্রোল হচ্ছে না, তখনই শুধুমাত্র আমরা ওই ড্রাগস গুলো ইউজ করতে পারি, আদারওয়াইজ। যাই হোক, আমরা আজকে শুরুতেই যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে হাইপারটেনশন। আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে মোস্ট কমনলি এনকাউন্টার্ড প্রবলেম হাইপারটেনশন। আপনারা অনেক পেশেন্ট পাবেন যারা শুধুমাত্র একটু প্রেশার মাপানোর জন্য আসে, কিংবা গত 3-4 দিন থেকে তার প্রেশারটা একটু বেশি, কিংবা ঘাড় ব্যথা করে, এই ধরনের লক্ষণ, অথবা কোনো ধরনের লক্ষণ না নিয়েও আসতে পারে। হাইপারটেনশনের মোস্টলি প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্টের সিমটমেটিক। আপনি হয়তো রুটিনলি তার ব্লাড প্রেশার মাপবেন, সেখানে অনেক বেশি। এবং সবচেয়ে কমনলি এনকাউন্টার প্রবলেম, এবং আমি বলবো মোস্ট ক্রিটিক্যাল টু ম্যানেজ এজ এ ফিজিশিয়ান, একজন আহ একজন পল্লী চিকিৎসক, কিংবা হচ্ছে একজন ফার্মেসিওয়ালা, কিংবা হচ্ছে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ওরা এই ব্যাপারটাতে হাইপার টেনশন ম্যানেজমেন্টে কখনোই কমফোর্ট ফিল করবে না যতটুকু কমফোর্ট আপনি ফিল করবেন। এখন আপনার সামনে স্বাভাবিকভাবে অনেকগুলা কোশ্চেন চলে আসে। হোয়েন টু স্টার্ট এন অ্যান্টিহাইপারটেনসিভ, হাউ টু স্টার্ট, আমি কি একটা সিঙ্গেল অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ স্টার্ট করবো নাকি কম্বিনেশন স্টার্ট করবো, হাউ টু টাইট্রেট। ধরেন আমি অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম করে স্টার্ট করলাম, এটা কখন আমি বাড়াবো, ডোজ কিভাবে অ্যাডজাস্ট করবো, হোয়াট আর দ্য কম্পেলিং ইন্ডিকেশনস, হোয়াট আর দ্য কম্পেলিং কন্ট্রাইন্ডিকেশন, এই ব্যাপারগুলো নিয়ে একেবারে ক্লিয়ার কাট কিছু আইডিয়া, তাই না? এখন আমার সামনে কি কি অপশন আছে দেখেন। আমি যদি বলি আমার এন্টি হাইপারটেনসিভ, আমি যখন আমরা ইন্টার্ন কমপ্লিট করার পর পরই এটা ম্যানেজমেন্ট আমার কাছে খুবই কমপ্লেক্স থাকতো। কারণ হচ্ছে দেখেন, আহ, অনেক এন্টি হাইপারটেনসিভ ড্রাগসের ক্লাসিফিকেশন আমরা ফার্মাকোলজিতে পড়ছি, কিন্তু অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিক্যাল আপনি শুধুমাত্র আপনি শুধুমাত্র এই 4টা ক্লাস মনে রাখেন। এস ইনহিবিটর অর এআরবি, এটা 1 নম্বরে মনে রাখেন। 2 নম্বরে মনে রাখেন ডায়োটিক্স। 3 নম্বরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, দেন অ্যামলোডিপিন অথবা সেলনিডিপিন, তারপর হচ্ছে বিটা ব্লকার্স। আমি আপনাদেরকে একেবারে সিম্পলিফাইড করি, এই ব্যাপারটা নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশনই থাকবে না আশা করি ইনিশিয়াল ম্যানেজমেন্টের জন্য। ওকে, এখন বলছিলাম আমি যে এই 4টা অপশন আছে না। এখন আমার থাম রোল অফ এক্সপিরিয়েন্স, আমি কিন্তু বলছি না যে থাম রোল অফ সায়েন্স অথবা থাম রোল অফ গাইডলাইন্স। আমি আপনাদেরকে কিছু থাম রোল অফ এক্সপিরিয়েন্স বলছি। নাম্বার 1, যেমন ইয়াং পেশেন্ট স্টার্ট উইথ অ্যান angiotensin receptor blocker. Okay, elderly patient start with a calcium channel blocker. At first setting, try not to start an antihypertensive unless very high blood pressure. ফার্স্ট সেটিংসে কখনো অ্যান্টিহাইপারটেনসিভ স্টার্ট করবেন না। আমরা অনেক পেশেন্ট পাই যখন আসছে আমাদের কাছে, দেখা গেল যে তার ব্লাড প্রেশার 140, 145, 146, হ্যাঁ, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90, 92, 93।
কিন্তু মোস্ট অফ দ্য কেসে এই ফার্স্ট ভিজিটে আপনাকে অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হচ্ছে, আপনি তাকে একটা সাবসিকুয়েন্ট আরেকটা ফলোতে আসতে পারবেন। ধরেন আপনার 1 সপ্তাহ পরেও আসলো এন্ড সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ মোর দেন 150 মিলিমিটার মার্কার, এটা আগে বলতো, কিন্তু রিসেন্ট গাইডলাইন এখানে একটু আপনারা একটু মাঝে মাঝে একটু কারেকশন হবে, একটু নোট করে নেবেন। মোর দেন 160 মিলিমিটার মার্কার, আমি বলবো সিস্টোলিক ব্লাড প্রেশার 160, নট 150, ওকে? Systolic blood pressure 150 millimeter of mercury, and this is confirmed. 160 হবে, 160 systolic blood pressure হবে, 160 systolic, এটা একটু মাথায় রাখবেন যে 150 millimeter mercury and this is confirmed. Start with 2 drugs in a single pill, বাজারে অনেক 2 drugs কম্বিনেশন পাওয়া যায়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, নট অল নেক ইজ ডিউ টু হাইপারটেনশন, মানে ঘাড় ব্যথা মানেই কিন্তু প্রেশারের সমস্যা, বরঞ্চ ঘাড় ব্যথার জন্য এই টেনশনে প্রেশার বেড়ে যেতে পারে, তো প্রেশার বেশি মানে যে ঘাড় ব্যথা। Most of hypertension patients are asymptomatic, okay? এই জিনিসগুলো একটু মনে রাখবেন। কমনলি ইউজড এজেন্ট আপনার মনে আছে কিনা, আমি কিন্তু জাস্ট মনে বলছি যে আপনার 4টা এজেন্টের কথা মনে রাখবেন। একটা হচ্ছে এআরবি, একটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, একটা হচ্ছে ডায়োরেটিক্স, আর একটা হচ্ছে লাস্ট অফ অল হচ্ছে বিটা ব্লকার। এখন এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকের মধ্যে আপনি অনেক এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার আছে, তাই না? লোসার্টান, ভালসার্টান, পলমিসার্টান, টেলমিসার্টান, আপনি কতগুলার কথা মনে রাখবেন? এতগুলার কথা আপনার মনে রাখার দরকার নেই, আপনি শুধু মনে রাখবেন যে লোসার্টান আর অলমিসার্টান, এই দুইটা মনে রাখবেন, লোসার্টান আর অলমিসার্টান। আচ্ছা, আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকের মধ্যে আপনি শুধুমাত্র দুইটা নাম মনে রাখেন, অ্যামলোডিপিন আর সিলনিডিন, এই দুইটা নাম মনে রাখেন, অ্যামলোডিপিন আর সিলনিডিন, দুইটা দুইটা করে মনে রাখবেন, সহজ একেবারে। আপনি ডায়োরেটিক্স এর মধ্যে শুধু একটা নামই মনে রাখেন, দ্যাট ইজ থায়াজাইড অর থায়াজাইড লাইক ডায়োরেটিক্স। থায়াজাইড লাইক ডায়োরেটিক্স বাজারে হচ্ছে ইনডেপামাইন নামে পাওয়া যায়। বিটা ব্লকারের মধ্যে আপনি শুধুমাত্র মনে রাখেন যে বিসোপ্রলল, এটাই, আর একটা নেভি ভলভ, এটা নাম মনে রাখতে পারেন, এটা নেভি ভলভ। আমি যদি আবার বলি যে আপনি এআরভি এর মধ্যে মনে রাখেন শুধুমাত্র দুটো নাম, একটা হচ্ছে লোসার্টান, অলমিসার্টান। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে মনে রাখেন অ্যামলোডিপিন, সিলনিডিন। ডায়োরেটিক্স এর মধ্যে মনে রাখেন থায়াজাইড এন্ড থায়াজাইড লাইক ডায়োরেটিক্স, দ্যাট ইজ ইনডেপামাইন। এন্ড বিটা ব্লকারের মধ্যে আপনি মনে রাখেন যে বিসোপ্রলল, এন্ড আরেকটা মনে রাখেন নেভি। ঠিক আছে, এই নামগুলো তো মনে থাকবে, খুবই সহজ। এখন আপনাকে একটা সিনারিও দিই, সিনারিও না দিলে তো আপনার মনে থাকবে না, তাই না? সিনারিওটা একটু খেয়াল করেন। A 40 years old man, a 40 years old man came to GP center for checking blood pressure. His blood pressure was found 146 or 96 millimeter of mercury. আমি কি বলেছিলাম যে এই সেটিংস এর আমি কখনোই অ্যান্টি হাইপারটেনসিভ স্টার্ট করব না, আমি তাকে একটা ফলো আপ, একটা ভিজিটের জন্য অ্যাডভাইস করলাম। He was advised for a further follow up visit 1 week later. Okay. After 1 week, his blood pressure was still 150 over 94 millimeter mercury. Now, what will be the treatment plan? এখন একটা 40 ইয়ার্স, আমি যদি আপনার মনে আছে কিনা, আমি যদি আগের স্লাইডটা যাই, বলেছিলাম যে আগের স্লাইডটা কি ছিল, যে একটা থাম রোল অফ এক্সপেরিয়েন্স, ইয়াং পেশেন্ট স্টার্ট উইথ অ্যান ব্লকার। তাহলে পেশেন্ট ইয়াং, 40 ইয়ার্স তো ইয়াং, আপনাদের তো কোনো সন্দেহ নাই, তাই না? এই বয়সে কি বুড়ো হয়ে যায়? তাহলে ইয়াং পেশেন্ট স্টার্ট উইথ একেবারে সহজ। তাহলে আমি এখানে দুটা নাম মনে রাখার জন্য বলেছিলাম, একটা হচ্ছে লোসার্টান আর একটা অলমিসার্টান। এই দুইটার মধ্যে কোনটা বেটার? আমি আপনাদেরকে বলবো লোসার্টান এবং অলমিসার্টানের মধ্যে আমাদের দেশের পার্সপেক্টিভে অলমিসার্টানের হচ্ছে বেটার, তাই না? এখন আপনি লোসার্টান দিতে পারেন 50 মিলিগ্রাম, অথবা আপনি অলমিসার্টান 20 মিলিগ্রাম, যেটা যে কোনো স্টার্ট করতে পারেন। বাট এখানে কম্পেলিং কন্ট্রাইন্ডিকেশন আছে, যেটা ব্যাপারে ওয়ান ইজ নাম্বার ওয়ান ইজ প্রেগন্যান্সি, আনাদার ওয়ান ইজ হাইপারকালেমিয়া। এই দুইটাতে আপনি দিতে পারবেন না, এটা আপনি মাথায় রাখবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে, আপনারা ফেসবুক লাইভে আপনারা সেখানে কমেন্ট করে কোশ্চেন করতে পারেন। আপনাকে আরেকটা সিনারিও দিলাম, ওটা ছিল 40 ইয়ার্স, তাই না? আর এটা ছিল কি 50 years old man came to GP center for checking blood pressure. Initially ছিল তার 156 or 96 মিলিগ্রাম মার্কারি, তাই না? তাহলে 156 96 আমি মনে করলাম যে এটা হয়তো তার ট্রানজিয়েন্ট উত্তেজনার কারণে বা টেনশনের কারণে এটা বেড়ে যেতে পারে। তাকে কি করব? আমি তাকে 1 সপ্তাহ পরে আরেকটা ফলো আপ ভিজিটের জন্য, আফটার 1 উইক, 1 সপ্তাহ পরে যখন আসতো, তার ব্লাড প্রেশার
was still 160 or 94 millimeter market. Now what will be the treatment plan? তাই না? এখন এটা দেখেন এক সপ্তাহ পরে তার যখন ফলো আপ ভিজিট আসছে তার ব্লাড প্রেশার ছিল কত 160 ওভার 90 মিলিমিটার মার্ক। এখন আপনাকে আমি একটা কথা বলেছিলাম মনে হয় আপনাকে, যদি তার সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর উপরে থাকে and this is on top, recent guideline recent evidence বলছে যে start with 2 drugs in a single pill। এখানে তাহলে আমি 2 ড্রাগস বা যারা 2 ড্রাগস কম্বিনেশন কি পাওয়া যায় দেখেন আপনাদেরকে আমি মনে রাখতে বলেছিলাম যে ইনজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে লোসার্টান মনোলিসার্টান ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অ্যামলোডিপিন আর স্টেলনেডিপিন এই দুইটা নাম পাওয়া যায়। ওকে, তাহলে এখানে দেখেন অ্যামলোডিপিন এবং অলমিসার্টানের কম্বিনেশন বাজারে পাওয়া যায় 5/20। আপনি এটা দিয়ে স্টার্ট করতে পারেন। বিভিন্ন নামে এটা পাওয়া যায়, যেমন বাইজোরার নামে পাওয়া যায়, ক্যাম্পোসার্ট নামে পাওয়া যায়, আরো অনেক নামে পাওয়া যায়। এই নামগুলো কিন্তু মনে রাখা জরুরি। একজন একজন এটা কম্পারিজন না, ধরেন একজন যে ওষুধ বিক্রেতা কিংবা একজন যে কোয়া, ওর কাছে দেখবেন সে একটা প্রেসক্রিপশন লিখতে হেজিটেশন দেয়। কারণ কি? কারণ হচ্ছে এক নাম্বার ওয়ান হচ্ছে তার নলেজের ঘাটতি, 2 নাম্বার হচ্ছে তার জবাবদিহিতার করা হয় নাই, 3 নাম্বার হচ্ছে সে অনেক ওষুধের নাম জানে এবং সে খেয়াল করে কোন সারটা কোন প্রেসক্রিপশন করে, ওটা সে খুব স্ট্রিক্টলি ফলো করতে পারে। কারণ ওষুধের নাম আপনাদের জানা উচিত, কনফিডেন্স মানে। তার ব্লাড প্রেশার ছিল 160 ওভার 90 মিলিমিটার মার্কারি, ঠিক আছে? 160 ওভার 90 মিলিমিটার মার্কারি। তাকে একটা অ্যান্টিহাইপারটেনসিভ স্টার্ট করতে যাচ্ছি। এটাকে আমি কি দিয়ে দিতে পারতাম? এটা আমি 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিল এটা দিয়ে দিতে পারতাম, তাই না? 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিল। আচ্ছা, যেহেতু 160 এবং হচ্ছে পেশেন্ট ছিল রিলেটিভলি ইয়াং, তাহলে আমি চিন্তা করলাম যে তাকে আমি 2 ড্রাগস দিব না, আমি তাকে একটা সিঙ্গেল ড্রাগস দিই। রিলেটিভলি ইয়াং, তাহলে যদি আমি সিঙ্গেল ড্রাগ দিই, একটা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিয়ে স্টার্ট করবো, তাই না? তাহলে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকারের মধ্যে আপনাদেরকে দুটো নাম মনে রাখার জন্য বলেছিলাম, একটা হচ্ছে কি লোসার্টান আর একটা হচ্ছে অলমিসার্টান। আমি একটু লোসার্টান প্রেসক্রাইব করছি এবং সাবসিকুয়েন্ট ভিজিটে হিজ ব্লাড প্রেশার ওয়াজ কোয়াইট নরমাল। তাকে আমি কতদিন পরে আবার ফলো আপ আসতে বলেছি? আমি তাকে আবার 1 মাস পরে আবার ফলো আপ আসতে, 1 মাস পরে আবার ফলো আপ আসতে বলেছি। একটা পেশেন্ট আমার কাছে প্রেজেন্ট করেছে, তার হেডেকটা যে কোন টাইপ এটা আমি ঠিক স্পেসিফাই করতে পারিনি। এটা কখনো টেনশন টাইপের মনে হচ্ছে, কখনো এটা মাইগ্রেনের মতো মনে হচ্ছে। হেডেক ইভালুয়েশন করা কিন্তু খুবই টাফ। দেখবেন আপনারা নিউরোলজিস্টদের প্রেসক্রিপশনে আপনারা দেখবেন প্রায় যে মিক্সড হেডেক নামে একটা নাম, মিক্সড হেডেক। ওকে, আচ্ছা। পেশেন্ট ওয়াজ গেটিং olmesartan উইথ olmesartan, তার ব্লাড প্রেশার ছিল 130 ওভার 80 মিলিগ্রাম মার্কারি। খেয়াল করে দেখবেন পেশেন্ট olmesartan পাচ্ছিল, তাই না? olmesartan তার ব্লাড প্রেশার ছিল 130 over 80 মিলিগ্রাম মার্কারি। আমি তার olmesartanটা কন্টিনিউ করেছি, olmesartan 20 মিলিগ্রাম। দেখেন আমি কিন্তু এই ড্রাগস গুলার আমি আমার কথা বলছি, আমি কি করি এটা আমি আপনাদের সাথে, আমি কিন্তু সাধারণত এই যে লোসার্টান এবং olmesartan আপনি দেখবেন আমার প্রেসক্রিপশন গুলা, অ্যামলোডিপিন olmesartan কম্বিনেশন, লোসার্টানের সাথে হাইড্রোক্লোরোথায়াজাইডের কম্বিনেশন, অথবা হাইড্রোক্লোরোথায়াজাইড লাইক ডায়োটিক্স দ্যাট ইজ ইনডেপামাইনের কম্বিনেশন। এই ঘুরে ফিরে 4-5টা ড্রাগস দিয়ে হাইপারটেনশন এবং অলমোস্ট 99% কেসে শুধুমাত্র এই 4-5টা ড্রাগস দিয়ে ম্যানেজ করা পসিবল। এখানে আমি প্রাসঙ্গিক, এটাই সাবজেক্ট না, কিন্তু এই সাবজেক্ট সাথে রিলেটেড না, অন্য একটা যেমন হেডেকের ম্যানেজমেন্ট একটু আমি আপনাদেরকে বলতে চাই। যেমন এই দুইটা ড্রাগস, এই নরট্রিপটাইলিন এবং প্রোপ্রানোলোলের কম্বিনেশন হেডেকের জন্য, মানে এই দুইটা অলমোস্ট আমার বলবো যে আমি 100টা পেশেন্টের মধ্যে 95% সাকসেস রেট, যেগুলো ধরেন মিক্সড হেডেক, টেনশন হেডেক, এই নরট্রিপটাইলিন 10 মিলিগ্রাম এবং প্রোপ্রানোলোল আমি আর একটু বেশি ডোজে দিই, সাধারণত 20 মিলিগ্রাম টুয়াইস ডেলি। দ্যাট ইজ নরট্রিপটাইলিন 10 মিলিগ্রাম এবং প্রোপ্রানোলোল 20 মিলিগ্রাম টুয়াইস ডেলি। আপনি যদি 3 মাস থেকে 6 মাস প্রেসক্রাইব করেন, 90 থেকে 95% কেস সাধারণত পেশেন্ট গট সিম্পটোমেটিক ইমপ্রুভমেন্ট। এই ইনফরমেশনটাকে আপনাদেরকে দিয়ে রাখতে হবে। এখানে এটা একটু প্রাসঙ্গিক একটা জিনিস, প্রেসক্রিপশন আপনারা দেখবেন খেয়াল করে, যে পেশেন্ট প্রেজেন্ট করেছিল বার্নিং ম্যাচুরেশন, ওকে, এবং পেশেন্টের ব্লাড প্রেশার হচ্ছে 140 ওভার 80 মিলিমিটার মার্কারি। 140 ওভার 80 মিলিমিটার মার্কারি হাইপারটেনশনের বাই ডেফিনিশন আমাকে এখানে অ্যান্টি হাইপারটেনসিভ এখনই আমার স্টার্ট করা দরকার ছিল না, তাই না? 140 ওভার 80 এটা তো মোটামুটি মোরলেস
অলমোস্ট রেঞ্জি। এখন আমি দেখি পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক, উপরে দেখে লেখা আছে তার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তাই না? তার পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস এটা লেখা আছে, দেখুন টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, তার আরবিএস ছিল 14.1 মিলিমোল পার লিটার, তার সেরাম ক্রিয়েটিনিন 1.6, তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য কেস অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তার ইউরিনারিতে পাস সেল ছিল অনেক 16 to 17, সো ডেফিনেটলি দিস ইজ দ্য কেস অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং ইউরিনে প্রোটিন ইউরিয়া ছিল, তার ইউরিনের রুটিন এক্সামিনেশনে প্রোটিন ইউরিন কালচার সেন্সিটিভিটি তাকে আমি করতে দিয়েছি, তখন রিপোর্ট আসে। আচ্ছা, তো পেশেন্ট আগে থেকে ইনসুলিন পাচ্ছিল, আমি ইনসুলিনটা কন্টিনিউ রেখেছি। এভরি পেশেন্ট উইল গেট মেটফরমিন, ইনসুলিনের সাথে মেটফরমিন সে পাচ্ছে। হ্যাঁ, এইখানে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই সাবজেক্ট না কিন্তু আমার যেহেতু প্রেসক্রিপশন রিলেটেড, আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইউটিআই তে কিন্তু সেফরোক্সিম এক্সিলেন্ট একটা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক। সিপ্রোফ্লক্সাসিন দীর্ঘদিন আমরা ইউজ করেছি, একটা সময় গিয়ে যখন সিপ্রোফ্লক্সাসিন খুব একটা পেশেন্ট সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এখন দেখলাম যে আমরা সেফরোক্সিমে পেশেন্ট খুব সিগনিফিকেন্ট সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হচ্ছে। তারপরে লাস্ট ড্রাগসটা আপনারা খেয়াল করেন, ট্যাবলেট রেমোরিল 2.5 মিলিগ্রাম 0 চলবে। দেখেন এখানে পেশেন্টের অ্যান্টি হেপাটিসিসের কিন্তু ডেফিনেটিভ ইন্ডিকেশন ছিল না, কিন্তু পেশেন্ট যেহেতু ডায়াবেটিক, সো আমি এখানে তাকে একটা এসি ইনহিবিটর দিয়েছি, এবং পেশেন্টের যেহেতু প্রোটিন ইউরিয়া আছে, সুতরাং তার প্রোটিন ইউরিয়া ট্রিটমেন্ট হিসেবে আমি তাকে এসি ইনহিবিটর প্রেসক্রাইব করেছি। প্রেফারেবলি হচ্ছে রেমিপ্রিল 2.5 মিলিগ্রাম 1 তাহলে এই প্রেসক্রিপশন থেকে আমরা নতুন ইনফরমেশন কি পেলাম, দ্যাট ইজ পেশেন্টের যদি ডায়াবেটিক হয় এবং প্রোটিন ইউরিয়া থাকে এবং ব্লাড প্রেশার যদি তার নরমাল রেঞ্জেও থাকে, সেক্ষেত্রে আমি প্রোটিন ইউরিয়া ট্রিটমেন্ট হিসেবে একটা এসি ইনহিবিটর আমি স্টার্ট করি। আমি দু একটা কমেন্টে ফয়েজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ করার জন্য। আপনি লিখেছেন যে স্যার ফার্স্ট ভিজিটে বিপি বেশি পেলাম, দেন 1 উইক পর ফলো আপ ভিজিটে আসতে বললাম, দেন 1 উইকের জন্য কি কিছু প্রেসক্রাইব করবো না? না, আমি একদম শুরুতে আপনাদেরকে বলেছি যে যদি সিগনিফিকেন্টলি এলিভেটেড না পান, সাপোজ একটা এক্সপিরিয়েন্স থাম রুল যে 160-র বেশি যদি না হয়, এবং পেশেন্ট যদি 160 এই ধরনের 160 যদি বেশি না হয়, তাহলে আমার পরামর্শ, আমি পার্সোনালি সাধারণত আমি তাকে প্রেসক্রাইব করি না, আমি তাকে একটা সিম্পল একটা এনজিওলাইটিক দিই, রাইট হচ্ছে আলপ্রাজোলাম অথবা হচ্ছে কমাজিপাম অথবা হচ্ছে ব্রোমাজিপাম, এনজিওলাইটিক গুলো দিই, এবং তাকে আমি 1 উইক পরে আরেকটা ফার্দার ফলো আপে আসতে পারি। হোপফুলি ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার। মেহেদি হাসান, আপনার কোশ্চেনটা ছিল ডায়াবেটিস মেলাইটাস উইথ ইসকেমিক হার্ট ডিজিজ এন্ড হাইপারটেনশন। ডায়াবেটিস, ইসকেমিক হার্ট ডিজিজ, ভেরি গুড। Blood pressure 150/95 the mercury. Okay. I prescribe amlodipine plus olmesartan 5/20, but patient does not take this. The cardiologist prescribe olmesartan plus beta blocker. But diastolic BP 90 plus till now. Okay. হ্যাঁ। আপনি প্রেসক্রাইব করেছেন 2 drugs in a single pill, আপনি খুব বেশি অন্যায় করেন। তবে আমার পরামর্শ হচ্ছে যে অ্যামলোডিপিন একটা পটেন্ট অ্যান্টিহাইপারটেনসিভ, olmesartanও একটা পটেন্ট হাইপারটেনসিভ। এই কম্বিনেশনটা আমি অনেক বেশি ইউজ করি। এবং সাধারণত যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 160 এর বেশি হয়, সাধারণত সেই কন্ডিশনে আমি এই কম্বিনেশনটা ইউজ করি। 150 হলে আমি তাকে olmesartan ইউজ করতাম, এবং কার্ডিওলজিস্ট olmesartan প্লাস বিটা ব্লকার, ইয়েস দিস ইজ এ ভেরি গুড এক্সেলেন্ট কম্বিনেশন। লজিকটা হচ্ছে এই, দেখেন তার হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য আমি olmesartan দিলাম, তাই না? দেখেন সাথে তার কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে, সুতরাং যখনই হাইপারটেনশনের সাথে ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে, সুতরাং আমি তো এখানে এমন একটা অ্যান্টিহাইপারটেনসিভ ডোজ করব যেটা এন্টি অ্যাঞ্জিনাল প্রপার্টি রয়েছে। সুতরাং বিটা ব্লকার, এটা এন্টি হাইপারটেনসিভ প্রপার্টি রয়েছে, এন্টি অ্যাঞ্জিনাল প্রপার্টি রয়েছে, লাইক বিসোপ্রোলল, নেবিভরল, এগুলার এন্টি অ্যাঞ্জিনাল প্লাস এন্টি হাইপারটেনসিভ দুইটাই প্রপার্টি রয়েছে। এই ক্ষেত্রে কার্ডিওলজিস্ট এক্সিলেন্ট কাজ করে। ওকে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 প্লাস till now, ওয়েট এন্ড সি। তারপরে যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি থাকে, আমি বলবো আপনি একটা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স সেটা অ্যাড করে দিতে পারেন। থায়াজাইড লাইক ডায়াবেটিক্স ইন ডেপামাইড 1.5 মিলিগ্রাম এট মর্নিং। ওকে, হোপফুলি ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার।
এম এস সুশান, আপনি প্রশ্ন করেছেন যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলে গোমেড কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কেন নয়। আনলেস এই জিএফআর যদি 30 বেশি থাকে, সেক্ষেত্রে আপনি মেটফর্মিন অবশ্যই দিতে পারেন। মেটফর্মিন হচ্ছে আপনি ইজিএফআর যদি 45 to 60 থাকে, সেখানে মোস্ট প্রবলি কোনো ডোজ রিডাকশন করা লাগে না। 30 to 45 হলে হাফ ডোজ রিডাকশন করা, আর 30 নিচে হলে আপনি ইজিএফআর যদি 30 নিচে হয়, সেক্ষেত্রে আপনি মেটফর্মিন দিবেন। আজকে অ্যাপ্রোচ পিকচার ক্লিয়ার নাও, তুমি ক্লিয়ার করার চেষ্টা করছি। সুমন আহমেদ, আপনি বলছেন যে স্যার এসি ইনহিবিটর অর এআরবি ব্লকার causes hyperkalemia. We usually use combination of ARB and hydrochlorothiazide. When we start this combination preparation to prevent hyperkalemia? No, no, no. আমরা আসলে হাইপারকেলিমিয়া প্রিভেন্ট করার জন্য কখনোই এই কম্বিনেশন ইউজ করি না। এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিলেই যে হাইপারকেলিমিয়া হয়ে যাবে ব্যাপারটা এরকম না। এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দেওয়ার পরে আপনি তাকে ফলো আপে রাখবেন। আইডিয়াল নিয়ম হচ্ছে, যদিও প্র্যাকটিক্যালি সবসময় এটা পসিবল না, যে একটা এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিলেন, আপনি 2 উইকস পরে তার সেরাম ক্রিয়েটিনিন এবং সেরাম ইলেক্ট্রোলাইটস আবার ফার্দার চেক করবেন। 2 উইকস পরে আপনি যদি দেখেন যে তার সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে এবং তার হাইপারকেলেমিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এনজিওটেনসিন ব্লকার সেটা আপনাকে স্টপ করে দিতে। আর এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার হাইড্রোক্লোরোথায়াজাইড এর এটা কম্বিনেশন যেটা আমরা স্টার্ট করি, এটা অ্যাজ এ অ্যান্টি হাইপারটেনসিভ, এটা হাইপারকেলেমিয়া প্রিভেন্ট করে। আফজাল হক, স্যার ক্রিয়েটিনিন লেভেল কতর উপরে থাকলে এসি ইনহিবিটর দেওয়া যায় না? আপনার কি মনে হয় আফজাল হক, ক্রিয়েটিনিন লেভেল কতর উপরে থাকলে এসি ইনহিবিটর দেওয়া যায় না? আপনার মনে কেন এই প্রশ্নটা আসলো যে ক্রিয়েটিনিন লেভেল এত থাকলে এর উপরে এসি ইনহিবিটর দেওয়া যায় না? প্রশ্ন আসলে খুবই যৌক্তিক, কারণ দীর্ঘদিন থেকে আমরা এই কথাটাই শুনে আসছি যে ক্রিয়েটিনিন 3 এর বেশি থাকলে, কেউ 2.5 এর বেশি থাকলে এসি ইনহিবিটর আরবি দেওয়া যায় না। কিন্তু এই কথার কোনো সায়েন্টিফিক এভিডেন্স নাই বা কোনো ধরনের কোনো ভিত্তি নেই। সেরাম ক্রিয়েটিনিন লেভেল যতই থাকুক, এসি ইনহিবিটর দিতে আপনার কোনো ধরনের কোনো বাধা নাই। রাদার দিস ইজ বেনিফিশিয়াল। আপনি শুধুমাত্র যখন দেখবেন যে হাইপারকেলেমিয়া, প্রেগন্যান্সি, হেরিডিটারি ইডেমা এন্ড বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, এই 4টা কন্ডিশন আপনি এসি ইনহিবিটর এআরবি দিতে পারবেন না। আপনি কমনলি মনে রাখেন যে প্রেগন্যান্সি এন্ড হাইপারকেলেমিয়া, এই দুইটা কন্ডিশনে আপনি এসি ইনহিবিটর বা এআরবি দিতে পারবেন, আদারওয়াইজ সব কন্ডিশনে আপনি দিতে পারবেন। ওকে।